মানে যেহেতু সময়ও দেরি করে ফেলছি আমার মনে হয় না বেশি এটা সমস্যা হবে, আজকের লেকচারটাও ছোট। আজকে হচ্ছে একটা ওভারভিউ দেখবো আমরা মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি থাকে, তারা হচ্ছে কিভাবে কে কোন কাজ করে। আর মাইক্রোপ্রসেসরের একটাই কাজ মনে রাখবেন, জেনুইন কাজ একটাই, সেটা হচ্ছে সে কোন একটা ইনস্ট্রাকশন নেয়, সেটাকে সে এক্সিকিউট করে। এটা তার কাছে পৌঁছানো, কিভাবে পৌঁছাবে, কোন কাজ সে কিভাবে করবে, এগুলাই হচ্ছে আমাদের এই কোর্সের পড়ার বিষয়। তো যদি আমরা একটা মাইক্রোপ্রসেসর দেখি, এই হচ্ছে আমার একটা টোটাল কম্পিউটার, যার মধ্যে এই হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, তার সাথে আমার রম থাকবে, র্যাম থাকবে, ইনপুট আউটপুট ইন্টারফেস থাকবে, এবং ইন্টারফেসের সাথে কানেক্টেড থাকবে আমার বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস। তো মনে রাখবেন কম্পোনেন্টস এই চারটাই, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট সার্কিটরি আর সিস্টেম বাসেস। বাস মানে হচ্ছে আগেও বলছিলাম ওয়্যারস, তার যেগুলো হচ্ছে আপনার একটার সাথে একটা কানেক্টেড থাকবে। সো এই বাসগুলো যদি একটু দেখেন, তিন ধরনের সিস্টেম বাস আছে, একটা অ্যাড্রেস, একটা ডাটা, একটা কন্ট্রোল। অ্যাড্রেস বাস জিনিসটা কি? এটা সিপিইউর ব্যক্তিগত সহকারী টাইপের, যে সিপিইউ সবসময় অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে প্রত্যেকটা অন্য কম্পোনেন্টের সাথে যোগাযোগ করবে। কেন ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে না, এটার অনেকগুলো কারণ আছে, এটা চ্যাপ্টার 8 এ গেলে আমরা বুঝবো, এখন বুঝবো না, এটা ডেপথে এখন যাব না। তো এই যে একটা ডিরেকশনে দেখেন, এই বাসটার কিন্তু ডিরেকশন একটা সিঙ্গেল, সেটা হচ্ছে সিপিইউ থেকে রম, র্যাম, আইও, এবং ওগুলার থেকে কোনো মানে ব্যাকওয়ার্ড ডিরেকশন কিন্তু নাই। বাট অন্যগুলা যদি দেখেন, এই যে র্যামের সাথে এটা বাই ডিরেকশনাল, আইও ইন্টারফেসের সাথে ডাটা বাস বাই ডিরেকশনাল, কন্ট্রোল বাস বাই ডিরেকশনাল, ঠিক আছে, বাট এটা ইউনি ডিরেকশনাল, উনি একদিকে যায়, এবং সেই দিকটা হচ্ছে সিপিইউ টু আদার কম্পোনেন্টস। তো এটা কেন, এটা বলে রাখি, মনে রাখবেন যে অ্যাড্রেস বাস দিয়ে যখন সিপিইউ কোনো কিছু জানতে চায়, অ্যাড্রেস বাস দিয়ে যায় শুধু একটা অ্যাড্রেস, যে অমুক বাইটে কি রাখা আছে আমাকে পাঠাও। সেটা একটা ইনস্ট্রাকশন হইতে পারে, সেটা একটা নাম্বার হইতে পারে, সেটা এনিথিং, স্ট্রিং এর একটা ক্যারেক্টার হইতে পারে, বাট আমি সিপিইউ হিসাবে জানতে চাইবো শুধু ওই অ্যাড্রেসে কি রাখা আছে। এখন ধরেন আমি জানতে চাইলাম যে অমুক অ্যাড্রেসে কি আছে, দেখা গেছে ওই অ্যাড্রেসের ভিতরে আমি একটা পয়েন্টারের অ্যাড্রেস সেভ করে রাখছি, তো সেটাতে একটা অ্যাড্রেস রিটার্ন করতেছে। এই রিটার্ন করা অ্যাড্রেসটা কি হিসাবে যাবে, সেটা কি অ্যাড্রেস বাস দিয়ে যাওয়া উচিত না, যেহেতু অ্যাড্রেস বিষয়টা এরকম না, সেটাও একটা ডাটা। কারণ কি, because that was saved in another address, and moreover সেটা যে কোনো কম্পোনেন্টই হোক, যাই পাঠাক, ঘুরে ফিরে সেটা একটা ডাটা হিসেবে সিপিইউর কাছে যাবে, এবং সিপিইউ বুঝবে সেটা ডাটা নাকি অ্যাড্রেস নাকি, কারণ সিপিইউ নিজে জানতে চাইছে। এখন আমি যদি আপনার কাছে টাকা চাই, আপনি নিশ্চয়ই আমাকে এখন ডলার দিবেন না, বুঝা গেছে? আমি যদি টাকা চাই, আপনি আমাকে কাগজ দিবেন না। মানে বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? মানে আমি যেটা চাবো, আপনি যেটা দিবেন, জি স্যার। আমি সেটাই তো পাবো। আমি যদি অ্যাড্রেস চাই, সেটা ডাটা আকারে আসুক আর যা আকারে আসুক, ওটা অ্যাড্রেসই থাকবে, কিন্তু ডাটা বাসের থ্রু হয়ে আসুক, ডাজন্ট ম্যাটার। তো এখন যেটা ঘটনা, আরেকটা রয়েছে হচ্ছে কন্ট্রোল বাস। এই কন্ট্রোল বাসের কাজটা কি? মনে রাখবেন আমাদের যত ধরনের পেরিফেরাল ডিভাইসেস চলে, কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, এভরিথিং, এরা সবগুলা হচ্ছে একটা ইন্টারফেসের থ্রুতে চলে। কেন ইন্টারফেসের থ্রুতে চলে, এই ডিটেইলস এখন যাব না। আমি এটা বলবো যে কম্পিউটারের যে সিপিইউ, আমার তার কাজের ভার কমানোর জন্য একটা ইন্টারফেস ইউজ করতে হয়। কাজের ভার কমানোর জন্য, কাজের ভার মানে কি, মানে হচ্ছে একটা সিপিইউ যখন আপনার দেখবেন, যারা এএমডি প্রসেসর ব্যবহার করে, তারা কিন্তু অ্যাডিশনাল একটা গ্রাফিক্স কার্ড কিনে, কারণ এএমডি প্রসেসরে কোনো বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকে না, যেটাকে আমরা বলি ইন্টারনাল গ্রাফিক্স কার্ড, এটা এএমডি প্রসেসরে থাকে না। কিন্তু ইন্টেল যারা কিনে, তারা কিন্তু শুধু প্রসেসর কিনেই কম্পিউটার ইউজ করতে পারে। এএমডির সাথে যদি আপনি গ্রাফিক্স কার্ড না কিনেন, আপনার সিপিইউতে সরি আপনি মনিটরে কিছু দেখবেন না, মানে ওইটা বুট নিবে না, সোজা কথায় দেখবেন না কিছু। তো এই জন্য বলি যে এই যে আপনার ইমেজ জেনারেট করা, আপনার সামনে একটা মনিটর নিয়ে আসা, দিস ইজ আ পার্ট অফ দ্য গ্রাফিক্স কার্ড অ্যাক্সিলারেটর, ঠিক আছে, বা গ্রাফিক্স প্রসেসিং অ্যাক্সিলারেটর। এই জিনিসগুলা যদি না থাকে আলাদাভাবে, এই সম্পূর্ণ ইমেজ তৈরির দায়িত্বটাও পড়ে সিপিইউর উপরে, যেটা সিপিইউর জন্য এক্সস্টিং। কারণ এক একটা ইমেজ তৈরি করতে, আপনার সামনে মনিটর যদি আপনার 1080 পিক্সেল হয়, এতগুলা পিক্সেল প্রত্যেকটা ক্যালকুলেট করে কখন কোথায় কি দেখাইলে আপনি কি বুঝবেন, আপনি কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, দিস ক্যালকুলেশনস আর ভেরি ডিফিকাল্ট ফর দ্য সিপিইউ। কারণ এমন না যে সে পারবে না, সে এক নিমিষেই করে দিবে, কিন্তু আপনি দেখা গেছে ক্লিক করলেন, ছবি আসলো, কিন্তু লেখা আসলো না। লেখা আসবে কেমনে, কারণ লেখার কম্পিটিশন করে নাই। তো এই যে একটা ইনকনসিস্টেন্ট সিচুয়েশনে পড়ে যাবেন, লেখা আসতেছে না, ক্লিক করতেছেন একটা, নিতেছে অন্যটা, এই ঝামেলাগুলা যেন না আসে, বা এই পরিস্থিতিতে যেন পড়তে না হয়, সিপিইউ যেন এক্সস্টেড না হয়, এই জন্য তাকে হচ্ছে আলাদা একটা
সাপোর্ট দেওয়া হয় থ্রু গ্রাফিক্স কার্ড, যেন সে কিছু দেখতে পারে, যেটার জন্য সিপিইউর কোনো পেইন না খাইতে হয়। তো তেমনি ভাবে অন্যান্য আইও ডিভাইস যেগুলো আছে তাদের অ্যাটেনশন, তাদের প্রয়োজনীয় ডেটা, প্রয়োজনীয় পোর্ট নাম্বার, এভরিথিং একটা ইন্টারফেস দিয়ে মেনটেন করা হয়, এবং এই ইন্টারফেসটা কন্ট্রোল করে হচ্ছে আপনার সিপিইউ। সো অবভিয়াসলি আপনার আন্ডারে যদি একটা স্টুডেন্ট থাকে যে অনেকগুলো স্টুডেন্ট ম্যানেজ করে, আপনি নিশ্চয়ই বুঝবেন যে আপনার আর আপনার ঠিক পরবর্তী ওই ম্যানেজিং স্টুডেন্টটা, আপনাদের ভিতরে কনভারসেশনটা হবে টু ওয়ে। সে আপনাকে কিছু বলবে, আপনি তাকে কিছু বলবেন, আবার সে আপনাকে কিছু বলবে। সো এটা বাই ডিরেকশনাল সিচুয়েশন। দ্যাটস ওয়াই কন্ট্রোল বাসটা বাই ডিরেকশনাল। বুঝা গেছে এই তিনটা বাসের ডিরেকশন কেন, কোনটা কি রকম? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার যেটা হচ্ছে ওই যে বললেন যে গ্রাফিক্স কার্ডের কথা, গ্রাফিক্স কার্ড ছাড়া কি ডিসপ্লেটা কি আসবে না নাকি ভালো আসবে না, এটা একটু। আপনার ইন্টেলে কোনো প্রবলেম ফেস করবেন না, একদমই কোনো প্রবলেম ফেস করবেন না, কারণ বিল্ট ইন গ্রাফিক্স থাকে ওটাতে। কিন্তু যদি এএমডি হয়, পারফরমেন্স ল্যাগ করবে। আর আমার ধারণা মতে আসার কথা না, কারণ আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ এএমডি প্রসেসর কিনে সাথে জিপিইউ কিনে নেয়। ইনফ্যাক্ট আমি একজনকে সাজেস্ট করছিলাম একটু লো বাজেটের পিসি কিনবে, সে বলছিলাম এএমডি কিনেন, সে বলছে ভাই এএমডি কিনলে তো আমার আলাদা গ্রাফিক্স কার্ডও কিনতে হবে। কেন? কারণ এএমডির সাথে তো বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আসে না। তো তখন আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে যদি কেউ এএমডি কিনে, তার সাথে একটা আলাদা গ্রাফিক্স কার্ড যদি না থাকে, সে হয়তো ঠিকমতো মনিটরই দেখবে না। আপনি কি আর সেম স্যার এক্সপেরিয়েন্স করছেন? ইন্টেলে লাগে না, ইন্টেলে অটো ইয়ে হয়ে যায়। হ্যাঁ, ইন্টেলে থাকে। আপনি যদি দেখেন বিল্ট ইন। সেটা আপনার পিসিতে পাবেন, ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার সার্জন পেয়ে যাবেন আপনার ইয়েতে, ড্রাইভারস এন্ড স্যার টুলস। আমার আবার আলাদা গ্রাফিক্স কার্ড লাগাইছি, এমনিও থাকে এমনি আলাদাও হ্যাঁ, ওটা তো লাগানো। স্বাভাবিক, দুইটাই থাকে। এবং এক্ষেত্রে দেখবেন যে ওখানে আপনার আপনার যদি আলাদা গ্রাফিক্স কার্ডটা এনভিডিআর হয়, এনভিডিআর কন্ট্রোল প্যানেলে দেখবেন এটা মানে সিলেক্ট করে দেওয়া যায় যে যদি কোনো প্রোগ্রাম শুরু হয় কোনটা এই ইউজ করবে, সে কি ইন্টেলেরটা ইউজ করবে না আলাদা যেটা লাগানো আছে ওইটা ইউজ করবে। হ্যাঁ 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 স্যার, ওটা দেখছি অপশন রাইট আছে। স্যার। হ্যাঁ, এটার কারণ হচ্ছে দুইটা গ্রাফিক্স ড্রাইভার থাকে, দুইটা গ্রাফিক্স প্রসেসর থাকে, মানে দুইটা জিপিইউ থাকে। বুঝে গেছে? ওকে, সো নাও আমরা যদি একটু আগায় যাই, এখানে কিছু জিনিসপাতি আছে, যেমন আমরা গতদিন যখন হচ্ছে ইয়ে করলাম, ল্যাব করলাম, আপনারা একটা জিনিস দেখছিলেন যে একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। তো সিপিইউ যেটা করে দেখেন, এখানে কিছু কথা বলা আছে, আমি ডিরেক্টলি পড়ি, কারণ নালে জিনিসগুলা মেক সেন্স করবে না এখানে এসে। সেটা হচ্ছে ফার্স্টে বলছে যে অপারেশন অফ দ্য কম্পিউটার সে কন্ট্রোল করে, ফাইন। দ্য সিপিইউ ফেচেস বাইনারি কোডেড ইনস্ট্রাকশনস ফ্রম দ্য মেমোরি, যেটা আমি গতদিন বলছিলাম যে সকল ইনস্ট্রাকশন থাকে মেমোরিতে। মেমোরির একটা অংশে থাকে হচ্ছে আমার বিভিন্ন ভ্যালু সেভ করার জায়গা, আর এক অংশ থাকে আমার কোডের জন্য, এক অংশ থাকে ডেটার জন্য। সো এগুলো আস্তে আস্তে আসবে, ডোন্ট মানে নো নিড টু প্যানিক। কারণ এখন কিছু যদি এরকম মনে হয় স্যার এটা আলাদা আলাদা থাকবে বলতে বুঝি নেই, থার্ড চ্যাপ্টারটা যাক তখনই বুঝে যাবেন কোনটা কেমনে থাকে। তো সিপিইউ যেটা করে, এই ইনস্ট্রাকশন গুলো র্যাম থেকে উঠায় নিয়ে আসে, এনে ফার্স্টে ডিকোড করে, এটাও গতদিন আমরা বলেছিলাম, সিম্পল সিরিজ অফ অ্যাকশনসে, দেন হচ্ছে সেই কাজগুলো করে ফেলে। এই সিম্পল সিরিজ অফ অ্যাকশনস মানে সিরিজ অফ সিম্পল অ্যাকশনস, এই জিনিসটাই হচ্ছে সেই সিস্ক ডিস্কের বিষয়গুলো। তো তারপরে হচ্ছে এরপরে যেটা আসে যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, এই কাজগুলো করার জন্য ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন পয়েন্টার। এটা অ্যাকচুয়ালি একটা রেজিস্টার এবং এটাকে প্রোগ্রাম কাউন্টারও বলা হয়। এই জিনিসটা, এটা একটা হচ্ছে পয়েন্টার, যেহেতু এই কাজ করে কিরকম, সবসময় হচ্ছে এ পরবর্তী ইনস্ট্রাকশনের দিকে পয়েন্ট করে। বুঝা যাচ্ছে কথাটা? ধরেন আপনি, আমরা যে কাজগুলো করছিলাম, ফার্স্টে অ্যাড করলাম, দেন সাবট্রাক্ট করলাম, এই লোক ফার্স্টে পয়েন্ট করবে হচ্ছে যখন আমরা কাজ শুরু করছি, ফার্স্ট ইনস্ট্রাকশন ধরেন মুভ ax, 2, সে তখন ওইটাতে পয়েন্ট করেছিল। যখনই এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনে ঢুকছে তখনই সে নেক্সট ইনস্ট্রাকশনে পয়েন্ট করেছিল যে এবার মুভ বি তে এত, দেন বি এত, যখন আমার ইনস্ট্রাকশনটা ঢুকলো এক্সিকিউশনে, সাথে সাথে ও পয়েন্ট করা শুরু করলো পরবর্তী ইনস্ট্রাকশনের দিকে। এটার ফলে যেটা হয়, সিপিইউ কখনো খুঁজতে হয় না যে কোথায় আমার পরবর্তী ইনস্ট্রাকশনটা, কোথায় আমার পরবর্তী ইনস্ট্রাকশন, ডিরেক্ট হচ্ছে আপনার এটাকে যে বলে ইয়েতে চলে যায়, এক্সিকিউশনে চলে যায়। বুঝতে পারছি? এখন বিষয় যেটা দাঁড়ায়, এই কাজ করার জন্য আমার যে যে এক্স বিএক্স সিএক্স জিএক্স অনেক রেজিস্টার লাগে, এদেরকে বলা হয় হচ্ছে আপনার জেনারেল পারপাস রেজিস্টার্স, এই যে। এবং এটা এই চারটাই জেনারেল পারপাস, এ বি সি ডি,
তাদের এক্স এবং ভিতরে এইচ এল সহ, এবং কন্ট্রোল বাস সিগন্যাল যেটা বিভিন্ন ধরনের আইও ইকুইপমেন্ট বা অন্য কোনো ইনস্ট্রাকশন যদি আলাদা ডিপেন্ডেন্ট হয় বিভিন্ন কাজের উপর, তাদের ব্যাপারে হচ্ছে একটা কন্ট্রোল বাস জেনারেটিং সার্কিট লাগেই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিরেক্টলি সিপিইউর সাথে আমার এই কন্ট্রোল বাস দিয়ে আইও ইন্টারফেস গুলো কানেক্টেড। তো এইটাতে আমরা এখন যাওয়ার কোনো পরিস্থিতি নাই। যদি আপনাদের আসলে আমার ল্যাবের শীট গুলো দেওয়া হয়তো 10 নম্বর ল্যাবে জিনিসটা ছিল যে কেমনে কন্ট্রোল বাস দিয়ে বিভিন্ন জিনিস কন্ট্রোল করবেন, তো আমি নিজেও ভুলে গেছি। সেই 2016-তে না 17-তে এটা শিখছিলাম। ইটস বিন 4 ইয়ার্স এবং এরপর আর ইউজ করা হয়নি। এনিওয়েজ মুভিং অন। তো এটা ছিল আমার সিপিইউর বিভিন্ন কাজ কিভাবে সে করে, বা মোটামুটি একটা ছোট্ট ধারণা। দেন মেমোরি নিয়ে অনেকগুলা কথা আছে, এগুলা নিয়ে আমি কোনো জিনিস পড়াবো না, কারণ এগুলো আপনাদের আগের পড়ার জিনিস, মানে বাচ্চাকালে পড়ে আসেন কাইন্ড অফ জিনিস। দেন সেম গোজ ফর দ্য ইনপুট আউটপুট ইউনিট, এখানেও আমি কিছু বলবো না। ফ্লপি ডিস্ক, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, কম্পিউটার নেটওয়ার্কিং ইজ আনাদার ফর্ম অফ আইও, এগুলো আপনারা পড়েন, আমি এটা নিয়ে যাব না। আমার ইচ্ছা হচ্ছে এখান থেকে যাওয়ার সিস্টেম বাস। আমার সিস্টেম বাস তিন প্রকার, একটা রাইট অ্যাড্রেস, একটা ডাটা, একটা কন্ট্রোল বাস, উপরে দেখে আসছি আমরা। দেন মনে রাখবেন অপারেশন গুলা মূলত দুই ধরনের হয়। যখন সিপিইউ কোনো ডাটা পাঠায় মেমোরিতে, রাইট অপারেশন বলে, এবং এটার কাজ হচ্ছে ডাটা অ্যাড করা হয় কাইন্ড অফ একটা নিউ লোকেশনে বা একটা প্রিভিয়াস লোকেশনে। একটু আওয়াজ করবেন না ভাই, কারো একজনের মাইক্রোফোন ওপেন, প্লিজ শাট ইট ডাউন। এই যে আসিফ ইকবাল হিমেল, আমি মিউট করতে গেছি পরে আবার আজকে চলে গেছে। দেন হচ্ছে যখন একটা মেমোরি আপনার মানে যখন সিপিইউ তে ডাটা আসে তখন সেটা একটা রিড অপারেশন হয়, এবং আমরা রিড রাইট অপারেশন কিন্তু ডিটেইলসে দেখবো চ্যাপ্টার 7 এ, কিভাবে একটা রিড অপারেশন হয়, কিভাবে একটা রাইট অপারেশন হয়। এর আগে আমাদের প্রচুর জিনিস জানতে হবে, থিংস উইল কাম বাই, সো স্টে টিউনড। দেন একটু ডিটেইলসে যাই অ্যাড্রেস বাসের বিষয়ে। অ্যাড্রেস বাস মনে রাখবেন এটা একটা ইউনিডিরেকশনাল বাস, মানে একদিকে যাবে, যাই যাক, অ্যাড্রেস যাক, ডাটা যাক, সোজা কথায় ডাটা একদিকে যাবে এবং সেটা অ্যাড্রেস হিসাবে, মানে সেই ডাটাটা হচ্ছে অ্যাড্রেস ডাটা। দেন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার টেকস প্লেস ফ্রম দ্য মাইক্রোপ্রসেসর টু দ্য মেমোরি অর আইও এলিমেন্টস, মানে এটা ডিরেকশনটা স্পেসিফাই করে দিল যে কোন দিকে যাবে। ইউনিডিরেকশনাল মানে কিন্তু একদিকে যাবে, হ্যাঁ, এবং একদিকে যে কোন দিকে, ফ্রম সিপিইউ টু দ্য এলিমেন্টস আছে। এবং টিপিক্যালি এই অ্যাড্রেস বাসটা 16, 20, 24, 32, 36 হয়। এখন এটার সাথে আপনাদের র্যামের একটা খুব সুন্দর সম্পর্ক আছে, যে একটা ডাটা বাস সরি অ্যাড্রেস বাস যত বিটের হয় তার ভিত্তিতে আমার র্যামের সাইজ নির্ধারণ করা যায়। কিভাবে? আমরা অ্যাড্রেস বাস দিয়ে করি কি, আমাদের র্যামের অ্যাড্রেস গুলা থেকে ডাটা পাঠাইতে বলি। তো যদি আমার একটা বিষয় এরকম হয় যে আমার 16 বিটের একটা অ্যাড্রেস বাস আছে, তার মানে কি 16টা এভাবে না দেখে এভাবে দেখে, ধরেন 16টা স্পেসের একটা অ্যাড্রেস বাস, একটা অ্যাড্রেস নাম্বার আমি পাঠাবো। দ্যাটস হাউ লং, মানে সর্বোচ্চ লম্বা আমি এই 16 বিটের অ্যাড্রেসটাই পাঠাইতে পারবো, যেটা হবে 16টা 1। এর থেকে বড় কোনো অ্যাড্রেস নাম্বার কি পাঠাইতে পারবো 16 বিট দিয়ে? বা সোজা বাংলায় 16 বিট স্পেস যদি হয় আমি 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, এর থেকে বড় কোনো নাম্বার অ্যাড্রেস নাম্বার আমি পাঠাইতে পারবো না আমার এই 16 বিট দিয়ে, সম্ভবই না। কারণ লাইনই যখন 16টা, আপনি 17টা পাঠাবেন কেমনে? একটা তো ভেঙে যাবে, একটা কোথায় বসবে ওইটার জন্য আবার সার্কিটরি প্রোগ্রামিং অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য বলা হয় অ্যাড্রেস বাস যত বিটের 2 টু দি পাওয়ার তত হচ্ছে আপনার র্যাম, তত কি, তত বাইট। কারণ ওই যে বলছিলাম আমরা র্যামের কি হিসাবে আমরা ডাটা খুঁজি, বাইট হিসাবে। এই বাইটে কি আছে, আপনি যখন ওই বলছিলাম পয়েন্টারের ওখানে বা একটা ডেটার সরি একটা ভ্যারিয়েবল সি প্রোগ্রামে আপনি প্রিন্ট করার আগে শুধু ভ্যারিয়েবলের সামনে একটা এম্পারসেন্ট জোড়া দিয়ে দিয়েন, তখন দেখবেন একটা হাবিজাবি ডেসিমেল নাম্বার বা হেক্সাডেসিমেল নাম্বার আপনারা দেখায় দিছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে বাইট অ্যাড্রেস, এটা একটা বাইটের অ্যাড্রেস, এবং এই বাইট হিসাবে আপনার নাম্বার অফ বিটস ইন ইউর অ্যাড্রেস বাস, সেটা হচ্ছে আপনার টোটাল র্যামের সাইজ। এখন যদি কারো র্যামের সাইজ বলি আমি 4 গিগাবাইট, 4 গিগাবাইট, তো তাহলে তার অ্যাড্রেস বাস মিনিমাম কত বিটের হবে? কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম না। 16 গিগাবাইটের র্যামের অ্যাভেলেবল স্লট বা অ্যাভেলেবল বা যেটাকে বলে আপগ্রেডেবল হইলে সে কিন্তু 4 জিবি দিয়ে কাজ করতে পারে, কিন্তু মিনিমাম একটা লাগবে অ্যাড্রেস বিটের অ্যাড্রেস বাসের লেন্থ, যার থেকে ছোট হইলে আর 4 গিগাবাইট সে হ্যান্ডেল করতে পারবে না। বুঝা গেছে কথাটা? এই জন্য মিনিমাম যদি আমি আস্ক করি, আপনারা দেখবেন, মনে রাখবেন 1 গিগাবাইট মানে কিন্তু হচ্ছে 2 টু দি পাওয়ার 30 বাইট, ঠিক আছে?
তাইলে 4 গিগাবাইট মানে কত? 2^32 বাইট। এটা যদি কেউ না বুঝেন ভেঙে দেই, 2^2 টাইমস 2^30, এই হচ্ছে আপনার 4, মানে 4 গিগাবাইট। ঠিক আছে, এই বাইট। এখন বিষয় হচ্ছে, আমি যদি বলি আমার অ্যাড্রেস বাসের লেন্থ কি তাহলে এর থেকে বড় আর হইতে পারে না? এই এক্সাম্পলটার জন্য দেখেন, আমার অ্যাড্রেস বাসের লেন্থ কি তাহলে এই 32 বিটস কনফার্ম? অ্যাকচুয়ালি না, 36 বিটস হইতে পারে। কারণ কি, 36 বিটস হইলে আসবে হচ্ছে কাইন্ড অফ 2^6, 62 গিগাবাইট। 62 গিগাবাইটের যে একটা কম্পিউটার, সে কি 4 গিগাবাইটের র্যাম রাখতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু যদি আমি বলি যে না, আমার হচ্ছে 30 পিনের অ্যাড্রেস বাস, সে কিন্তু 4 গিগাবাইট র্যাম কোনোদিন ধরে রাখতে পারবে না। বুঝা যাচ্ছে বিষয়টা? আপনারা কি আছেন আমার সাথে, না আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছি? না স্যার, আছি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একজন একটু বলেন যে স্যার এই বিষয়টা এখনো বুঝি স্যার নাই। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার একটু উপর উঠে ধরেন, তাহলে মাথায় ঢুকবে। স্যার তাও কাজ হচ্ছে না। তাহলে একটু মোড়া বা চেয়ারের উপরে দাঁড়ান, মইয়ের উপরে দাঁড়ান, সিগন্যাল একটু বেশি উপর দিয়ে চলে যাচ্ছে। যেটা বলছিলাম, আমি আরেকবার একটু ব্যাখ্যা করি। ধরেন আপনার অ্যাড্রেস বাস হচ্ছে 8 বিটের, ঠিক আছে, খুব ছোট, এবং এটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো। 8টা বিট যদি আমি বলি, 8 স্যার বিট অ্যাড্রেস যদি, বাসের কাজটা কি? অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে সিপিইউ বিভিন্ন সময় র্যামের বিভিন্ন বাইট থেকে ডেটা জানতে চায় যে অমুক অ্যাড্রেস বাইটে কি আছে, বা অমুক অ্যাড্রেসে কি আছে আমাকে পাঠাও। তো এই অ্যাড্রেস বাসটা হচ্ছে সেই তার যার মধ্যে দিয়ে হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা যায়। ধরেন অ্যাড্রেস ধরেন হচ্ছে যে 226, ঠিক আছে, 2268, এই অ্যাড্রেস র্যামের এই অ্যাড্রেসের মধ্যে কি আছে আমাকে একটু বলো। এই যে 2268, এটা বাইনারিতে কনভার্ট হয়। ধরেন কথার কথা বাইনারিতে কনভার্ট হলে এরকম কিছু একটা আসে, আমি জাস্ট লিখলাম, হ্যাঁ, আরো বড় কিছু হবে আসে। এই কোডটা, এই বাইনারি কোডটা এই লাইনগুলোর ভিতর দিয়ে তখন যায়, এই অ্যাড্রেস বাসটার ভিতর দিয়ে তখন যায়। কথা বুঝাতে পারলাম এবার? এবং এই তারগুলো আলাদা আলাদা, এমন না যে একটা তারের ভিতর দিয়ে এই সিগন্যাল যায়, না, এভাবে না। একটা তারের ভিতর দিয়ে এই সিগন্যাল যায় না, আলাদা আলাদা তারের ভিতর দিয়ে একটা একটা করে বিট যায়। বুঝতে পারছি? স্যার একটার জন্য কি একটা তার ইউজ হয়? একটার জন্য একটা তার না, এই কথাটা বুঝি নাই, বাট একটা বিটের জন্য একটা তার ইউজ হয়। জি স্যার। ওকে, আই থিংক বুঝতে পারছেন। একটা বিটের জন্য একটা তার ইউজ হয়। এখন যদি আমার তারের সংখ্যা হয় ধরেন 16টা, এই 16টা তার দিয়ে আমি যে সংখ্যা পাঠাইতে পারবো সেটা হবে হচ্ছে সর্বোচ্চ 2^16, এর থেকে এক কম, কারণ শূন্য থেকে হিসাব শুরু হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, যদি আমার 16টা তার থাকে, সর্বোচ্চ অ্যাড্রেস কত আমি অ্যাড্রেস ডিনোট করতে পারবো? এইটা। এই কথাটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, এখন বুঝছি। তো যদি 8 বিট হয়, সর্বোচ্চ সংখ্যা কত অ্যাড্রেসের? 255, কারণ 2^8 -1 which is 255। তো যদি আমি এখন বলি যে হ্যাঁ 255 অ্যাড্রেসটাই পাঠাও, এখন জিনিসটা যাবে কিরকম? এই যে 8টা তার আছে, 4, 5, 6, 7, 8, এই 8টা এক হচ্ছে তখন ওয়ান আফটার ওয়ান তার কাছে যাবে প্যারালালি, গিয়ে পৌঁছাবে মেমোরি অ্যাক্সেস রেজিস্টারের কাছে, বা মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার যেটাকে বলা হয়। এই মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার হচ্ছে আপনার সেই অ্যাড্রেসটা রিজলভ করবে। রিজলভ মানে কি? মানে আমাকে তো পাঠাইছে এইটা, এখন আমি এটা মিলাবো আমার র্যামের সাথে, এবং এর সাথে আমি কানেক্টেড থ্রু 8 বিটস। এটা 8 বিটের হলে এটাও 8 বিটের হবে মিনিমাম, আনলেস অন্য কোনো কমান্ড লাগবে, বাট সেটা লাগতে পারে, বাট 8টা লাগবেই। এখন এইটা, এই মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার এই জিনিসটা হচ্ছে খুঁজবে এখানে পুরো র্যামের মধ্যে কোথায় আছে, পাইছি এখানে একদম লাস্ট অ্যাড্রেস। এবার হচ্ছে ও এটা এখানে নিবে, দেন এই জিনিসটাই ডেটা বাসের মধ্যে দিয়ে দিয়ে দিবে। ধরেন ডেটা বাস হচ্ছে এইগুলা, মানে আমি ছোট করে দেখাইলাম, ঠিক আছে? বোঝানো গেছে বিষয়টা? সো হ্যাঁ, স্যার অল্প অল্প।
কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন। তো এই যে আমার মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার, এ হচ্ছে ওই বেটা, মানে হি ইজ অ্যাকচুয়ালি দ্য মিডলম্যান বিটুইন দ্য সিপিইউ এন্ড দ্য মেমোরি, কজ ডিরেক্টলি সিপিইউ মেমোরিকে কন্ট্রোল করে না, সিপিইউর প্রেসার বাড়বে তাতে। তো এই জন্য এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। আপনারা দেখবেন এই 8086 এর আগের যারা ছিল, প্রসেসর যারা ছিল, তাদের এই ডিসেন্ট্রালাইজেশন ছিল না, সব একটা প্রসেসর নিজেই করতো, যার ফলে পারফরমেন্সটা বটলনেকড হয়ে যেত। কারণ চিন্তা করে দেখেন, আপনারে আনসে হচ্ছে কথার কথা, আপনি কিভাবে বুঝাই, আপনি একজন অফিস সহকারী, কথার কথা, এক ডেস্ক থেকে অন্য ডেস্কে আপনি ফাইল নেন। এখন আপনার যদি বলে চা বানাইতে, আপনি চা বানাইতে গেলে আপনার ফাইল টানাটানি করবে কে? বাট চা বানানোটাও কিন্তু একটা কাজ। আপনার সিনিয়র আপনাকে বলছে যে ভাই একটু চা খাওয়ান, অফিস সহকারী দিতে তো সবই করানো যায়, ফাইল টানাটানি করবে কে? তাইলে এই সাইনটা নিয়ে আসেন অমুকের থেকে, দেখা গেছে যে আপনার তখন একবার চা বানায় আনবেন, অনেকগুলা ফাইল জমে গেছে, এতগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতে তো আপনি হাঁপায় যাবেন। বিষয়টা এরকম বটলনেক হয়ে যায়। তো যদি 16 বিটের আমার অ্যাড্রেস বাস হয়, সেক্ষেত্রে আমার সর্বোচ্চ অ্যাড্রেস যেটা এর ভিতর দিয়ে পাঠাতে পারি সেটা হচ্ছে 2^16 - 1। এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে 16 বিটের একটা নেন, 16 বিটের একটা কি বলবো, এরকম একটা বক্স নেন, 16 বিট দিয়ে আপনি হচ্ছে এখানে এটাকে ফিল আপ করেন, আপনি সর্বোচ্চ কত এখানে রাখতে পারবেন। এটা হচ্ছে সবগুলা এক করে দেওয়া, কারণ প্রতি অপশন আইডার 0 অর 1 বসবে, তো কোনটা বড় 1, তো আমি সবগুলাতে 1 বসাইলে নিশ্চয়ই সর্বোচ্চ নাম্বারটা পাবো। তো এইভাবে 16 বিটে আপনি 1 দ্বারা রিপ্লেস করলে হাইয়েস্ট অ্যাড্রেস নাম্বারটা পাবেন। এবং 16 বিট যখন, 16 বিটে আপনি কতগুলা বাইট পাবেন, মানে ইটস কাইন্ড অফ অনেকটা এরকম যে 16 বিটের সর্বোচ্চ নাম্বার কত, আচ্ছা হ্যাঁ 16 বিটের সর্বোচ্চ নাম্বার এইটার এখন আপনি হচ্ছে একটা বাইটে হিসাব করেন, বাইটে হিসাব করলে কত দিয়ে ভাগ করতে হবে, কত বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট। এবং আমি এই এতগুলা অ্যাড্রেস দিয়ে কাদেরকে ডিনোট করব, বাইট রে না বিট রে? এতগুলা অ্যাড্রেস দিয়ে আমি বাইটকে ডিনোট করব, যে বললাম না আমার র‍্যামের ভিতরে আমি সেভ করি বাইট অ্যাড্রেস গুলা ধরে ধরে, এটা এত নাম্বার বাইট, এটা 1 নাম্বার বাইট, এটা 255 নাম্বার বাইট, ঠিক আছে? তো এই বাইট অ্যাড্রেস যেটা, এইটা আমি এখানে হিসাব করব, নট বিট, কারণ আমি বিট লেভেলে অ্যাড্রেসিং করতেছি না, বাইট লেভেলে করতেছি। কঠিন লাগতেছে? স্যার বিট লেভেলে করতেছি না বাইট লেভেলে না, করতেছি বিট সেটা লেভেলে স্যার কিভাবে করতেছি না, বুঝবো? তাইলে তো আমার আরো বড় ঝামেলা, বিট লেভেলে মাথা নষ্ট হয়ে যাবে। স্যার বুঝবো কিভাবে স্যার? এটা বোঝার কিছু নাই, আমার সুবিধা যেটাতে, মানে এটাকে বলা হয় ফ্যাক্ট, ইটস নাথিং টু আন্ডারস্ট্যান্ড। কারণ আপনি দেখেন এই 4 গিগাবাইট র‍্যামে কতগুলা বিট হয়, চার গিগাবাইটে কতগুলা বিট হয় আমাকে একটু বলেন তো। আপনারা তো দেখি বেসিকই জানেন না। 4 গিগাবাইট সমান হচ্ছে 4 ইনটু 4 8। × 10 টু দি পাওয়ার। স্যার আমি জানি স্যার, একটু হিসাবটা না, এটা হচ্ছে যে আমি বেশি কঠিন জিনিস পড়া ফেলছি, এই জন্য মনে হচ্ছে এগুলা প্যাঁচ লেগে যাচ্ছে। এত গিগাবিট যদি আপনার নাম্বারিং করতে হয়, আপনাকে তখন ডাটা রাখতে গেলে বিট ধরে ধরে রাখতে হবে, আচ্ছা এই বিটে আমি 0 রাখবো, পাশের বিটে 1, পাশের বিটে 2, সরি 2 তো না, আবার 0। তো এইভাবে বিট ধরে ধরে তো আপনি ক্যালকুলেশন করতে গেলে কম্পিউটার বাস্ট হয়ে যাবে। চিন্তা করতে পারেন এত গিগাবিট আপনাকে রাইট স্যার। মিনিটে কয়েকবার রিড রাইট করতে হবে, পুরো র‍্যাম যদি একবারই হিসাব করেন। তো হোয়াট হ্যাপেন্স ইজ, এই বিট ধরে ধরে এই জন্য সম্ভবই না। ইভেন হার্ড ডিস্কেও আপনি যখন ডাটা রাইট করেন, আপনি কিন্তু বিট ধরে ধরে করেন না, ব্লক ধরে ধরে করেন। এটা আপনারা পড়ছেন এখনো কোথাও? হার্ড ডিস্কে তো ধরেন 1 টেরাবাইট স্পেস, আপনি এখন এই 1 টেরাবাইটে 1 বিট ধরে ধরে তার আপনি বসাবেন না, কোনোদিনই বসাবেন না। আপনি যদি এই জিনিসটা এখনো না বুঝেন যে স্যার কিভাবে আমি বুঝবো যে বাইট ধরে ধরে হয় না বিট ধরে ধরে হয়, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। ধরেন আমার এখানে আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট না, হ্যাঁ এটাকে যাই একটু প্রপার্টিজে, এইখানে কি পাবো, এই যে দেখেন এটা হিসাব করে কতগুলা বাইট আছে, ঠিক আছে? এখন ধরেন আমি এখানে আমার লোকাল ইয়েতে চলে যাই, এখানে আমি এটাকে এখন ফরম্যাট করব, যদিও এটা ফরম্যাট করলে আমি নিজেই মরে যাবো, এদিকে যাই, এইটা হবে না, একটা পেন ড্রাইভ লাগতো। তো
এখানে ফরম্যাট অপশন আছে, এই তো হ্যাঁ। যখন ফরম্যাট করব দেখবেন এখানে কিন্তু এই অ্যালোকেশন ইউনিট সাইজ নামে একটা কথা আছে। এটা কত বাইট করে? 4096 বাইট করে। তার মানে ও যখন ডাটা রাইট করবে এত বাইট একসাথে করবে, এবং যখন রিড করবে তখন এত বাইট একসাথে করবে। এবং এটার অপশনস আছে, আপনি চাইলে এই যে 2048 কিলোবাইট ধরেও করতে পারেন, 4096 বাইট ধরেও করতে পারেন। সবচেয়ে ছোট নিলে যেটা হবে, আপনার মেমোরি তখন নষ্ট হবে না, সরি আপনার স্পেস তখন নষ্ট হবে না। কেন? কারণ হচ্ছে আপনি যখন রাইট করতে যাবেন দেখা গেছে আপনার রাইটের ব্লক সাইজটা এত বড়, কিন্তু আপনি রাইট করতেছেন এতটুকু, মানে এতটুকু স্পেস আপনার লাগতেছে। এখন যে এত বড় জায়গা আপনি একবারে রাইট করবেন, ও কিন্তু এই জায়গাটাকে অ্যালোকেটেড এর হিসাব থেকে বের করে দিবে, মানে ও বলবে যে এটা আর খালি নাই। তার ফলে যেটা হবে, আপনার দেখা গেছে কিছুই রাখেন নাই কিন্তু পুরা হার্ড ডিস্ক ভরে যাবে। দেখতেছেন, মানে ইউজ করতেছেন এতটুকু, খালি রেখে যাচ্ছেন এতটুকু, এবং রিড রাইট করার সময় সে পুরাটা একবারই নিবে, কারণ তার ব্লক সাইজ বড়। তো এই জন্য সবচেয়ে স্মলেস্ট সাইজ যেটা সাপোর্টেড সেটা নিয়ে কাজ করতে হয়। সেটা যদি এতটুকু হয়, আমি তখন এই ক্ষুদ্র জিনিসটা লেখার জন্য এতটুকু জায়গা নিব, আমার কিন্তু বিশাল একটা জায়গা সেভ হবে। বুঝতে পারলাম? তো এই জন্য জি যখন স্যার। আমরা অ্যাড্রেসিং করি, আমরা 1 বাইট ধরে ধরে করি। কার জন্য? এই 8086 প্রসেসরের জন্য। আর আপনি এখানে যে 4096 বাইট দেখছেন, সেটা কোর i7 এর জন্য। বুঝা গেছে? সেটা প্রায় 2 মেগাবাইট পর্যন্ত সে সাপোর্ট করতে পারে, একবারে রাইট করা রিড করা। তখন আবার সিপিইউর মানে তখন আবার আপনার ডিস্কের পারফরম্যান্সও সেই হয়ে যাবে, ধুরুম ধুরুম দৌড় দিবে সব, কিন্তু ওই যে জায়গা নষ্ট হবে। তো মনে রাখবেন, এটা অলওয়েজ একটা ট্রেড অফ, আপনি কিছু একটা দিবেন, কিছু একটা নিবেন। তো যেটা বলছিলাম, এখন যদি আমার অ্যাড্রেস পিন হয় 16টা, বা অ্যাড্রেস বাসের সাইজ হয় 16 বিট, আমার র্যামের সাইজ হবে 216 বাইটকে, সরি, আমার র্যামের সাইজ হবে 216 বাইট। শেষ। এবার এটাকে আপনি গিগাবাইটে নেন, মেগাবাইটে নেন, আপ টু ইউ। এবং 1024 বাইটে 1 কিলোবাইট, এটা আমরা জানি। তো এই 1024 বাইট মানে কত বাইট? 2 টু দি পাওয়ার 10 বাইট। দ্যাট মিনস আমার যদি 2 টু দি পাওয়ার 16 বাইট আমার র্যামের সাইজ হয়, আমি এটা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 6 টাইমস 2 টু দি পাওয়ার 10, এত বাইট। এত বাইট মানে কিন্তু 1 কিলোবাইট। দ্যাট মিনস আমার র্যামের সাইজ 2 টু দি পাওয়ার 6 কিলোবাইট, হুইচ ইজ 64 কিলোবাইট। বুঝে গেল? জি স্যার। এমনও কি কেউ আছেন যে শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু বুঝছেন? এনিওয়ান? একবারের জন্য মানে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়েন নাই? এনিওয়ান? আচ্ছা, তার মানে আসলে কেউ কি আছেন? ফিমেল কিছু বলবেন? না স্যার, স্যার সবকিছু মোটামুটি স্যার মানে বুঝতে পারছি স্যার। আরেকবার রিভাইজ দিলে স্যার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো আমি রেকর্ডিংটা আপলোড করে দেওয়া মাত্র এটা দেখবেন, দেরি করবেন না আপনি। আমি একটা ওকে কথা স্যার। বলি, যারা এখন পর্যন্ত সব বুঝতে পারছে, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে, আমি বুঝবো যে হি অর শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন হিয়ার, অর অ্যাট লিস্ট দ্য মোস্ট নলেজেবল পারসন, যে সবকিছু জানে। এনিওয়েজ, গোয়িং ব্যাক, আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই, অল্প একটু বাকি আছে। তো রিড রাইট করার জন্য অলওয়েজ হচ্ছে আমরা এই জিনিসটাই বলি যে অ্যাড্রেস পাঠাচ্ছি, ওই লোকেশনে কি আছে, কি লিখবো। তো থ্রু অ্যাড্রেস বাস অলওয়েজ অ্যাড্রেস ইজ ট্রান্সফার্ড। এখানে আপনাকে কিন্তু একটা জিনিস বলে দিছি, যেটা আমি এতক্ষণ পড়াইলাম, যে 32টা অ্যাড্রেস পিন 2 টু দি পাওয়ার 32 বাইটের অ্যাড্রেসিং করতে পারে। আমরা বাইট ধরে ধরে অ্যাড্রেসিং করি। যেমন আপনি দেখেন, আপনার ফ্ল্যাট ধরে ধরে হোল্ডিং নাম্বার লেখে না, বিল্ডিং ধরে ধরে হোল্ডিং নাম্বার লেখে, বিল্ডিং ধরে ধরে। তখন ফ্ল্যাট ধরে করতে পারতো না, আরো সুবিধা হইতো, যে এই যে এই এত নাম্বার ফ্ল্যাট, এত নাম্বার হোল্ডিং নাম্বার, শেষ। গোটা ঢাকা শহরে ওই ফ্ল্যাটের একটাই হোল্ডিং নাম্বার। এবার বলেন আপনার একটা হোল্ডিং নাম্বারের সাইজ কত বড় হইতো? দেখা গেছে যে রাইট বাড়ির স্যার। নাম্বার 30-এর জায়গায় এখন 3 লক্ষ চলে আসতো একটা রুম, মানে একটা ফ্ল্যাটের নাম্বার। বোঝা যাচ্ছে বিষয়টা কেন জি স্যার। এভাবে জি আগায়? স্যার। তো দ্যাটস দ্য প্রসিডিওর। আই হোপ এবার আরো ক্লিয়ার হয়েছে আগের থেকে। এখন ডেটা বাসে আসে। এটা একটা বাই ডিরেকশনাল বাস, এবং ডেটা দুই দিকেই যাওয়া আসা করতে পারে। আর সাইজ অফ দ্য ডেটা বাস অলওয়েজ ভ্যারিজ অন দ্য মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর। আপনার যদি কোর i7 এর জায়গায় কোর i9 হয়, আপনারটা আরো ভালো, আরো বড় ডেটা বাস থাকবে। আর যদি রাইজেন এর লেটেস্ট দিকের 12 কোর 14 কোরের হয়, তাহলে তো কথাই নাই। আমার অ্যাকচুয়ালি রাইজেন অনেক পছন্দ, বাট
ল্যাপটপের জন্য একটা কম্প্যাক্ট সিচুয়েশনে রাইজেন আমার মনে হয় না ভালো পারফরমেন্স দিবে। এনিওয়েজ এটা একটা জিনিস বলে রাখা উচিত, এটা এই যে সাইজটা আমার ডেটা বাস এটা ইউজুয়ালি ওয়ার্ড লেন্থের সাথে ম্যাচ করে। ওয়ার্ড লেন্থ জিনিসটা কি, একটা মাইক্রোপ্রসেসর 32 বিট 16 বিট 64 বিট 128 বিট যে কোনো একটা হবে, যত বিটের মাইক্রোপ্রসেসর তার ওয়ার্ড লেন্থ তত, মানে সে এক একটা ইনস্ট্রাকশন পড়বেও অত বিট সাইজের। তো যেমন আমার সিস্টেমটা 64 বিটের, ও যাবতীয় যত ইয়ে পড়বে ইনস্ট্রাকশন পড়বে সবই হচ্ছে আপনার 64 বিট করে। হ্যাঁ এমন না যে এর থেকে বেশি পড়তে পারবে না, বাট একবারে এর থেকে বেশি সে পড়বে না, ওটা 2 বারে 3 বারে 6 বারে যা ইচ্ছা পড়ুক, সমস্যা নেই। তো এই যে 64 বিট আমার প্রসেসরের ম্যাক্সিমাম রিডিং সাইজ পার ইনস্ট্রাকশন, এটাই হচ্ছে ওর ওয়ার্ড লেন্থ। এই জন্য আমার ডেটা বাসের বিট লেন্থও অতই হবে 64 বিট। 64 বিট মানে কিন্তু ছোটখাটো মনে করেন না, এটা হিউজ লেভেলের ডেটা সে একবারে রিড করতে পারবে এই ডেটা বাস দিয়ে। মানে আপনি জাস্ট চিন্তা করেন 64 বিট দিয়ে কত সাইজের ডেটা আপনি, মানে কত বিশাল অ্যামাউন্টের হার্ড ডিস্ক আপনি হ্যান্ডেল করতে পারবেন বাইট লেভেলে। 2 টু দি পাওয়ার 64, ইটস হিউজ, মানে হিসাব ছাড়া এত বড় আর কি। ছোট হইলে এই জন্য কয়েক টেরাবাইট পরে পেটাবাইটও সে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু কেন তারা দেওয়া হয় না ভাই? কি করবেন পেটাবাইট ডেটা নিয়ে, আগে এটা বলেন। এত ডেটা আপনার কই লাগবে? আবার আমার সিপিইউ তখন ওটা এফিশিয়েন্টলি হ্যান্ডেলও করতে পারবে না, কারণ একজন একবারে এক পাতিল ভাত খেয়ে ফেলতে পারে, এই মানে তো এই না যে সে প্রতিদিন একবারে এক পাতিল করে ভাত খেতে পারবে, মাঝে মধ্যে পারবে। তো সে ইউজুয়ালি যে এক প্লেট খাওয়ার ওই এক প্লেটই খাবে, দ্যাটস হাউ থিংস গো। আর ইউজুয়ালি এটা অলওয়েজ মাল্টিপল অফ 8 হয়, কারণ ওই যে বললাম আমরা অ্যাড্রেসিং করি অলওয়েজ বাইট লেভেলে। সো অ্যাড্রেসিং এর বাইট মানে 8 বিট, এবং যেহেতু আমার বাস হিসাব করে আমি কত বিটে, সো অবভিয়াসলি দুইটাই আমার 8 এর মাল্টিপলে রাখতে হবে, তা নাহলে চলবে না। তো এই যে আপনি লসাগু গসাগু করছিলেন না বাচ্চাকালে, কি কাজে লাগবে? 64 আর 8 এর মধ্যে লসাগু কত দেখেন। উই টক অফ 4 বিট, মাঝে মধ্যে আমাদের 4 বিট নিয়েও হিসাব করতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে নিবল। এবং 8 বিট 16 বিট 32 বিট 64 বিট whatever is the word length is actually equal to the number of instruction length. আর এরপরে যেটা সহজ জিনিস, কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসের কাজ হচ্ছে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ গো অন। স্যার মাঝে মধ্যে স্যার ওই উইন্ডোজে একটা ইয়ে দেখায় যে স্যার 64 এর ক্ষেত্রে x64 লেখা আর 32 ক্ষেত্রে x86 লেখা, স্যার ওই জিনিসটা স্যার এই x86 8086 থেকে আসছে। আর 64 বিট যেটা 64 বিট আর্কিটেকচার আলাদা, ওটা MIPS এর একটা লেটেস্ট ভার্সন। আপনি MIPS পড়বেন কম্পিউটার আর্কিটেকচারে গিয়ে, মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, সংক্ষেপে MIPS বলা হয়, মিপস বলা হয়। তো ওইটা হচ্ছে 64 যেটা, দ্যাটস সামথিং নিউ আফটার 8086, এবং 8086 এর আর্কিটেকচার ফলো করে বানানো যেগুলা 32 বিট পর্যন্ত, এটাকে x86 বলা হয়। এবং x86 মানে 32 বিট, আর x64 মানে 64 বিট। কেউ আর মনে করেন না 64 ছোট তার মানে ওটা 32 বিটের হবে, 86 বড় তার মানে ওটা 64 বিট বোঝাবে না। 64 64ই বোঝায়, কিন্তু 86 হচ্ছে 32 বিট বোঝায়। ওই আর্কিটেকচার দিয়ে 32 বিট প্রসেসরও চালানো গেছিল, বা একটু চেঞ্জ করে ইট ওয়াজ গুড। আমি আসলে শিওর না কেন ওই 8086 এর ওটা দিয়েই 32 বিট ডিজাইন করা হয়েছে, এখানে আমার একটু নলেজের গ্যাপ আছে। রাইট স্যার। তো দেন হচ্ছে কন্ট্রোল বাস। আর একটা কথা বলি ভাইয়া, প্রথম দিন বলছিলাম কোনো কোয়েশ্চেন করার থাকলে হাত তুলবেন, আমাকে হুট করে ইন্টারাপ্ট করে দিবেন না, আমি হারায় যাই কই ছিলাম। ঠিক আছে, হাত তুলবেন, ওটা আমি দেখতে পাই, দেখে আমি লেটার আপনার নাম বলবো। যিনি হাত তুলবেন আমার কোয়েশ্চেন শেষ করার আগ পর্যন্ত আপনার নাম, সরি আপনার নাম না বলার আগ পর্যন্ত আপনি এটা নামাবেন না, রেখে দিবেন। ওকে, সো কন্ট্রোল বাসে ছিলাম। তো কন্ট্রোল বাস হচ্ছে মূলত সকল রিড রাইট ইনপুট আউটপুট একবারে কন্ট্রোলে রাখে। অনেকটা এরকম যে কাইন্ড অফ কোম্পানির এমডি যে কাজটা করে, সিইও যে কাজটা করে, সবকিছু, সরি সিইও এই কাজ করে না, এমডি করে, ডিরেক্টর যে সে করে, সে সবাইকে কাজ বুঝাই দিয়ে সবার কাজ বুঝে এবং একই সাথে এটাকে ইভালুয়েট করে। তো কন্ট্রোল বাস আর ইভালুয়েট করে না, কন্ট্রোল বাস হচ্ছে সবার মধ্যে কোন জিনিসের কন্ট্রোল কে নিবে সেটা ডিসাইড করে দেয়। যেমন আপনি ধরেন চিন্তা করতে পারেন যে একটা কিভাবে বোঝানো যায়, একটা রিড অপারেশন হইলো, মানে একটা ডাটা রিড করলাম একটা অ্যাড্রেস থেকে, দেন ওখানে আমরা নতুন করে আবার একটা
রাইট করলাম যে আচ্ছা যা ছিল 10 বাড়ায় দাও, এই যে ধরেন x equals to x plus 10, এরকম একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো। এখন আপনি দেখেন ফার্স্টে রিড হলো x এর ভ্যালু কত, তারপরে ওটার সাথে 10 যোগ করলাম, তারপরে রাইট করলাম। কোনো কারণে যদি কন্ট্রোলিংটা একটু উলটপালট হয়ে যায়, দেখা গেছে আগে রাইট করলাম 10 যোগ করো, এখন 10 কার উপরে যোগ করবে? মেমোরি তো এমন না যে আমি জাস্ট 10 যোগ করে করতে বলে দিলাম ও করে দিব, ওর তার ওই ইউনিট নাই যেটা যোগ বিয়োগ করতে পারে, ওটা আছে সিপিইউর ভিতরে। তো কন্ট্রোল যদি ওভারঅল না থাকে, কাজের সিনক্রোনাইজেশন থাকে না। আগে রিড, দেন আন্ডারস্ট্যান্ড, দেন রাইট, এই একটা স্কিম তো বোঝা যায়। মানে এটা তো আপনারা বুঝেন যে রিড না করে, আন্ডারস্ট্যান্ড না করে রাইট করা যাবে না। তো এই জন্য সকল জিনিসগুলা যেন কন্ট্রোল ওয়েতে আগায়, কন্ট্রোল বাস এই জন্য বিভিন্ন সার্কিট দিয়ে এগুলাকে হ্যান্ডেল করে। এর মধ্যে আমরা রিড রাইট খুব ডিটেইলসে পাবো চ্যাপ্টার 7 এ, আর চ্যাপ্টার 9 বা 9.5 এ গেলে হচ্ছে বাস কন্ট্রোল সিগন্যালস পাবো, যেখানে দেখবো ডিএমএ জিনিসটা কি এবং ডিএমএ কেমনে কাজ করে। ডিএমএ মানে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এক্ষেত্রে কপি বা পেস্ট করার জন্য সিপিইউ কোনো ধরনের কাজ করে না। এই ডিএমএ যা নামে একটা কন্ট্রোলার থাকে, তাকে যাবতীয় পাওয়ার দিয়ে দেয়, পাওয়ার মানে অথরিটি দিয়ে দেয় আমার মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইস বা ডিস্ক হোয়াটএভার। মানে আমি বুঝাতে চাচ্ছি মেমোরি এবং আমার পেন ড্রাইভ বা আমি হার্ড ডিস্ক এক্সটার্নালি লাগাই, তাদের মধ্যে যে যোগাযোগ করে ডেটা ট্রান্সফার করার দরকার, ওই কন্ট্রোলটা হচ্ছে ওইটা ডিএমএ নামক কন্ট্রোলারটাকে দিয়ে দেয়। তখন সিপিইউ তার কাজ ইচ্ছা মতো তখন অন্যদিকে নিয়ে যেতে পারে। ডিএমএ আলাদাভাবে এই কন্ট্রোলিংটা করে দেয়, এই কপিংটা করে দেয় ইউজিং দ্য মেমোরি অ্যান্ড দ্য আদার ডিভাইস। যখন ডিএমএ এর কাজটা শেষ হয়ে যায়, যে আই এম ডান উইথ দ্য ট্রান্সফারিং, তখন হচ্ছে ও একটা নোটিফিকেশন পাঠায় ইএকে, সিপিইউ কে, যে ভাই আমার কাজ শেষ। সিপিইউ তখন আবার ওই যে বাসের কন্ট্রোল গুলা ডিএমএ কে দিয়ে রাখছিল ডেটা ট্রান্সফার করানোর জন্য মাঝখানে, ওই কন্ট্রোলটা আবার সে নিজে নিয়ে নেয়। তখন বুঝা গেছে বিষয়টা? অনেকটা এরকম যে আমার দেশে একটা ব্যবসা আছে, বিদেশে যাওয়ার সময় বন্ধুরে দিয়ে গেলাম, ভাই তুমি দেখো আমি আসতেছি, এখন আমি বিদেশ থেকে আসছি, ওকে বন্ধু নাও তোমার ব্যবসা তুমি বুঝে নাও। বুঝা গেল বিষয়টা? জাস্ট এরকম ডিএমএ এর কাজ হচ্ছে এইটা। তো এরকম প্রচুর কন্ট্রোলিং কাজও করে, আমরা অল্প কয়েকটাই দেখি। তো একটা ইনস্ট্রাকশন, এটার এক্সিকিউশনে মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে ফেচ আর একটা হচ্ছে এক্সিকিউট। এই ফেচের ভিতরে আসলে দুইটা কাজ হয়, আপনাদেরকে আমি একটু ডিটেইলসে বলি, এগুলো সামনে আসবে। ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন হয় হচ্ছে ফেচ, মনে হয় গতদিন বলছিলাম। ফেচ মানে হচ্ছে ডিরেক্ট, এই যে মুভ ইনস্ট্রাকশনটা ছিল, মুভ A,24 হেক্সাডেসিমেল, এটা ফেচ করলো। ফেচ করে রাখে কোথায় মনে রাখবেন? ফেচ করে রাখা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারে। এক্সিকিউটিং ইনস্ট্রাকশন থাকে হচ্ছে আইআরএ, ইনস্ট্রাকশন রেজিস্টারে, যেটার উপর এখন কাজ হচ্ছে। আর আইপি যেটা ইনস্ট্রাকশন পয়েন্টার বা প্রোগ্রাম কাউন্টার, এর ভিতরে থাকে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন। ঠিক আছে, নেক্সট ইনস্ট্রাকশনের পয়েন্টার। তো ইনস্ট্রাকশন যখন ফেচ হয়, দেন এটা হয় হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড, মানে বুঝতে হবে কাজটা কি। দেন যেটা হয় এক্সিকিউশন, কাজটা করে ফেলা। ঠিক আছে, এক্সিকিউশন। দেন যেটা হয় আউটপুট বা স্টোর, এটাকে আমি ওপি বা এসটি লিখলাম। ঠিক আছে, স্টোরিং বা আউটপুটিং। এইটাকে দুই ভাগে ভাগ করা হয়, এই সম্পূর্ণ চারটা কাজ কি। এই পার্টটাকে বলা হয় হচ্ছে ফেচ, এই পার্টটাকে বলা হয় হচ্ছে এক্সিকিউট। বুঝে গেল? এনি কোয়েশ্চেনস? তো এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে এই ফেচিংটা কিভাবে হয়। তো ফেচিং এ ফার্স্ট স্টেপে যেটা হয়, ইনস্ট্রাকশন পয়েন্টার নেক্সট বা প্রোগ্রাম কাউন্টার যেটাকে বলি, হ্যাঁ, নেক্সট যেই ইনস্ট্রাকশনটা ফেচ হবে তার ওই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসে দিয়ে দেয়, এবং সেই অ্যাড্রেসটা গিয়ে পৌঁছায় কোথায়? থ্রু দি অ্যাড্রেস বাস টু দা মেমোরি অ্যাক্সেস রেজিস্টার, যেটা আপনাদেরকে বলেছিলাম। এই মেমোরি অ্যাক্সেস রেজিস্টার তাহলে গেল কি, যে শুরুতে আমার একটা ইনস্ট্রাকশন পয়েন্টারের ভিতরে একটা অ্যাড্রেস ছিল, নেক্সট ইনস্ট্রাকশন এখানে আছে, থ্রু দি অ্যাড্রেস বাস চলে গেল হচ্ছে টু দা মেমোরি অ্যাক্সেস রেজিস্টার। এখন ও পাইলো যে হ্যাঁ, এই যে 0001 এই লোকেশনে যা আছে এখন এটা পাঠাইতে হবে। তো এই হচ্ছে আমার মেমোরি লোকেশন, এই হচ্ছে আমার কন্টেন্ট। ওকে, তো এখন ফার্স্ট কাজ কিন্তু এটা খুঁজে বের করা। এমন না যে মেমোরি অ্যাক্সেস রেজিস্টার জানে এটা কই আছে। খুঁজে বের করতে কেন হবে? কারণ ভাই ওটা তো একটা ফিজিক্যাল ইকুইপমেন্ট, এই মেমোরিটা বা র্যামটা। এই ফিজিক্যাল ইকুইপমেন্টে তো আমার জিনিসটা না খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাইলাম, দেন যেটা করা হয় সুন্দর মতো এটাকে ডেটা বাসে বসায় দেওয়া হয়।
ওই কন্টেন্টটা আমি ফার্স্টে খুঁজলাম লোকেশন ধরে গিয়ে পৌঁছাইলাম লোকেশনে, দেন কন্টেন্টটা ওই লোকেশনের আমি পাঠাই দিলাম ডেটা বাসে। তো এই থ্রু দ্য ডেটা বাস এটা গিয়ে পৌঁছায় হচ্ছে আপনার ইনস্ট্রাকশন রেজিস্টারে, যেখান থেকে ও এক্সিকিউট হয়, এবং যতক্ষণ এক্সিকিউশন হয় ততক্ষণ ওই কন্টেন্টটা ইনস্ট্রাকশন রেজিস্টারে থাকে। So that's about the lecture 2. Any questions now? Sir, one question, sir. Go on. Sir. জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার ওই যে উপরের স্লাইডটা, উপরের পেজটা একটু যাবেন। এই যে এই টেবিলগুলা কি স্যার লাগবে, এই যে মেমরি লোকেশন, এই যে ভ্যালুগুলো? এটা মুখস্থ করার কিছু না ভাই, আপনি যখন এটা ব্যাখ্যা করবেন আপনি আপনার মতো মেমরি লোকেশন আর কন্টেন্ট এখানে দুইটা আঁকেন, ডাজন্ট ম্যাটার, 5টা আঁকলেন, দুইটা লিখলেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ইটস টোটালি আপ টু ইউ। ইয়েস স্যার। আপনাকে এটা বুঝে দিতে হবে বাই দিস টাইম যে কোন একটা জিনিস রিপ্রেজেন্ট করতে মিনিংফুলি আমার কি কি লেখা উচিত। এটা কিন্তু আপনার একটা গ্রোইং পার্ট, সেলফ গ্রোথ যেটাকে বলে। জি স্যার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ হিমেল, কিছু বলবেন? স্যার ফেচিংটা স্যার আরেকবার বুঝাই দেন স্যার। ফেচিং এ মোট স্টেপ হচ্ছে 6টা। ফার্স্ট অফ অল যেটা থাকে আমার মনে রাখবেন, সকল ইনস্ট্রাকশন যেটা আপকামিং প্রত্যেকবার একটা একটা করে ইনক্রিমেন্টালি সেটা আসে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভিতরে। তো এখানে অ্যাকচুয়ালি কি থাকে, একটা পয়েন্টারের মধ্যে থাকে সবসময় একটা অ্যাড্রেস, মনে রাখবেন। এই অ্যাড্রেসটা আমার কিসের, একটা র্যামের ভিতরে একটা লোকেশনের। তো ফার্স্ট অফ অল যেটা ও করে ইনস্ট্রাকশন পয়েন্টারটা, ও হচ্ছে এই জিনিসটাকে অ্যাড্রেস বাস দিয়ে পাঠায় দেয় একজনের কাছে, এবং পাঠায় দেয় বলতে কি মনে রাখবেন, অ্যাড্রেস বাস কিন্তু জেনারেল, সবাই ওটার সাথে কানেক্টেড। অনেকটা ওই যে আপনারা ইয়ে পড়ছেন, টোপোলজি পড়ছিলেন না, বাস টোপোলজি, এই সেই বাস। তো সবাই, সব কম্পোনেন্ট কম বেশি এই অ্যাড্রেস বাসের সাথে কানেক্টেড। ও যখন এই ইনস্ট্রাকশন পয়েন্টারের অ্যাড্রেসটা এখানে ছেড়ে দেয়, রিসিভ করে সেটা মেমোরি অ্যাক্সেস রেজিস্টার। তো স্টেপ 3 তে যেটা হয়, মেমোরি অ্যাক্সেস রেজিস্টার, এই যে অ্যাড্রেসটা ছিল ইনস্ট্রাকশন পয়েন্টারের ভিতরে, সেটা আসে উঠলো হচ্ছে মেমোরি অ্যাক্সেস রেজিস্টারের কাছে। দেন মেমোরি অ্যাক্সেস রেজিস্টার ওই লোকেশনটা খুঁজে বের করলো, কারণ ওর কাছে আসছে একটা অ্যাড্রেস। তো ওর কাজ হচ্ছে ওই মেমোরির অ্যাড্রেসটা খুঁজে বের করা, করলো। এখন কাজ কি, এই যে অ্যাড্রেসটা পাইছিল সে, এই অ্যাড্রেসের এগেইনস্টে যে কন্টেন্টটা আছে, মানে অনেকটা এরকম যে অমুক বাসায় কে আছে তুলে নিয়ে আসো, তো অমুক বাসায় আসলো, আইসা বাসার ভিতরে দেখলো আপনি আছেন, আপনারা তুলে নিয়ে আসলো। এই হচ্ছে আপনার কন্টেন্ট। এখন কন্টেন্ট যাবে কোথায়? কন্টেন্ট অবশ্যই একটা ডেটা আকারে যাবে, থ্রু দ্য ডেটা বাস চলে গেল ডেটা বাসে। ডেটা বাসে যাওয়া মাত্র এটা রিসিভ করবে কে? এটা রিসিভ করবে ইনস্ট্রাকশন রেজিস্টার, যে কিনা আপনার রানিং এক্সিকিউশনের ইনস্ট্রাকশন হোল্ড করে, যার ফলে ইনস্ট্রাকশন রেজিস্টার এটা যখন পৌঁছায় গেছে, ফেচিং পার্টটা কমপ্লিট হলো। এখন নেক্সট কাজ কিন্তু ইনস্ট্রাকশন ডিকোডারের, সে এটা এখন ডিকোড করবে, যেটাতে কি হইতেছে বুঝতে হবে। বুঝে গেল? স্যার এই যে ফেচিংটা, এটা কিসের প্রসেস? এই যে যেটা দেখালেন এখন, ইনস্ট্রাকশন এক্সিকিউশন, ফেচিং দুইটা মিলে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। এই যে এর মধ্যে একটা ইনস্ট্রাকশন, এই যে মুভ a,21h লিখছিলাম, এটা একটা ইনস্ট্রাকশন। এই যে এটা একটা ইনস্ট্রাকশন। তো এইটাকে কিভাবে সিপিইউ ডিমিনিশ করবে, মানে এই কাজটা সিপিইউ কিভাবে করবে? 4টা ধাপে করে, যার মধ্যে প্রথম 2টা ধাপকে আমরা বলি ফেচ, পরের 2টা ধাপকে আমরা বলি এক্সিকিউট। এগুলা সামনে আরো আসবে, ডোন্ট ওয়ারি, জাস্ট এটা বুঝেন যে একটা ইনস্ট্রাকশন বা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা লাইন অফ কোড যখন এক্সিকিউট করা হয়, মানে যখন পারফর্ম করা হয়, 4টা ধাপে করা হয়, ফেচ, ডিকোড, এক্সিকিউট, লোড বা সরি স্টোর বা আউটপুট। তো এই যে ফেচ, এইটুকুনি হচ্ছে আমরা আজকে ব্যাখ্যায় দেখলাম ইমেজেস ইউজ করে। বুঝে গেল? ওই যে পিক্সেল গুলো যেটা বললেন। পিক্সেল কোথায় বললাম আবার ভাই? না ওই যে ইমেজ প্রসেসিং যেটা। না, ইমেজ প্রসেসিং এখানে কেন আসতেছে? এই যে এখানে এগুলা কি দেখলাম, এই যে এইটা। ও আচ্ছা আচ্ছা, ফেচিং। হ্যাঁ জি স্যার। স্যার স্যার কন্টেন্ট গুলো কি স্যার র‍্যান্ডম যে কোনো হেক্সাডেসিমাল নাম্বার হবে না স্যার? র‍্যান্ডম যে কোনো হেক্সাডেসিমাল নাম্বার, মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি স্পেসিফিক যে হ্যাঁ এটা একটা মুভ ইনস্ট্রাকশন, এটা আপনার স্পেসিফিক হওয়ার দরকার নেই। তো র‍্যান্ডম হইলে হবে। অ্যাকচুয়ালি থাকে যে সেটা অবশ্যই করেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার।
কথা বুঝাতে পারছি? জি স্যার। এবং আরো ভেঙে বললে থাকে বাইনারি আকারেই। আপনাকে দেখানোর জন্য যদি আমি এখন এখানে 16 বিট লিখি আপনারই মাথা নষ্ট হয়ে যাবে এগুলা কি। তো আমরা পড়ার সুবিধার স্যার। জন্য এটাকে হেক্সাডেসিমেলে দেখি। ও এই যে এর জন্য যে এফ এগুলাতে লিখি নাম্বার কমানোর জন্য। এক্স্যাক্টলি। আপনি যদি 101টা বিট দেখেন চোখের সামনে আপনারই মাথা ঘুরাবে। জি স্যার। Any other questions, anyone? Okay, I guess no. তো ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন সবাই আশা করি। স্যার অ্যাটেন্ডেন্সটা কই দিব? আমি তো ওই যে যেই আপনাদেরকে এখানে পাননি, যারা দিয়েছেন তারা আবার দিয়েন না। আমি তো চলে গেছিলাম, আমার নিজেরই এখান থেকে চলে গেছে, আবার দিলাম। যারা আজকে দিয়েছেন তারা আর দিয়েন না। অ্যাটেন্ডেন্স জি স্যার পাইছি। যারা আজকে দিয়েছেন অলরেডি তারা আর দিয়েন না, আর যারা দেন নাই তারা দিয়ে দেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আউট ফর টুডে।